আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি নামের যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 4 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমরা টাইপ 4টা সাজিয়েছি বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ নিয়ে। আমরা কিছুক্ষণ আগে ব্যবসায়িক পরিবেশ নিয়ে কথা বলেছিলাম, আমরা এখন কথা বলবো যে বাংলাদেশের আসলে ব্যবসায়িক পরিবেশটা কেমন এই জিনিসটা নিয়ে। এবং আমাদের এই টাইপ 4 এ আমরা আলোচনা করব 24 থেকে 35 নাম্বার যেই 124 থেকে 135 নাম্বার যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো নিয়ে। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে 124 নাম্বার প্রশ্ন। কি বলা আছে পর্তুগিজরা কত শতাব্দীতে আমাদের দেশে এসে বাণিজ্য শুরু করেন, বা পর্তুগিজরা আসলে কখন আসেন? তারা আসলে 1600 শতাব্দীর দিকে আমাদের দেশে আসেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে কোন বন্দরকে পোর্টো গ্রান্টো বলে বা নামে ডাকা হইতো আর কি, তাই না? আমাদের চট্টগ্রাম যে বন্দর রয়েছে সেই বন্দরকে পোর্টো গ্রান্টো বলে ডাকা হতো। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 125-এর ক। ওকে, চলে যাব 125-এর পরে ভাইয়া প্রশ্ন নাম্বার হচ্ছে 126। বলা আছে দিন দিন বনভূমি কমে গেলেও আমাদের দেশে কি রয়েছে? আমাদের দেশে দিনে দিনে কি হয়ে যাচ্ছে? আমাদের দেশে দিনে দিনে বনভূমি কমে যাচ্ছে, তাই না? এই দিনে দিনে বনভূমি কমে যাওয়ার ফলে, আচ্ছা কমে গেলেও আমাদের দেশে কি রয়েছে? দেখো, বনভূমি তো কমে যাচ্ছে, আস্তে আস্তে বনভূমি কমে যাচ্ছে, তাই না? বনভূমি কমে গেলেও আমাদের দেশে রয়েছে অসংখ্য নদী। আমাদের দেশে কি রয়েছে? অসংখ্য নদী। অনেকে এটা লিখতে পারো সমৃদ্ধ বনজ সম্পদ। আমাদের দেশে আসলে আমরা বনজ সম্পদের দিক থেকে অনেক বেশি সমৃদ্ধিশীল, এই কথাটা বলা যায় না। আমাদের বাংলাদেশের অনেক বড় একটা শক্তিমত্তার জায়গা হচ্ছে আমাদের দেশটা নদীমাতৃক দেশ। আমরা একটা সাগর তীরের দেশ বা সাগর পাড়ের দেশ। এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্লেসিং বলতে পারো, একটা আশীর্বাদ বলতে পারো আর কি। ওকে, 127 সোনারগাঁয়ে তৈরিকৃত মসলিন রপ্তানি হতো। সোনারগাঁয়ে আমরা যেই ওটাকে কি বলি, সোনারগাঁয়ে আমরা যে মসলিন কাপড় রপ্তানি তৈরি করতাম, এটা কোথায় রপ্তানি হইতো? এটা আমাদের ইউরোপ আফ্রিকায় কি করা হইতো? এই জিনিসটা রপ্তানি করা হইতো। কোথায় রপ্তানি করা হইতো? ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, এই সকল দেশে, মানে উন্নত দেশে এই জিনিসগুলো আমরা কি করতাম? রপ্তানি করতাম, তাই না? আচ্ছা, এরপরে দেখো 128 করোনাকালীন সময়ে আনিকা অনলাইনে শিক্ষা গ্রহণ করেন। আনিকার শিক্ষা গ্রহণ ব্যবসায় কোন পরিবেশে মুখ্য ভূমিকা পালন করেছে? মুখ্য ভূমিকা পালন করেছে প্রযুক্তিগত পরিবেশে, তাই না? আচ্ছা, 129 বলা আছে কি কোন উপাদানটি প্রাকৃতিক পরিবেশের বহির্ভূত? প্রাকৃতিক পরিবেশের বহির্ভূত হচ্ছে ঐতিহ্য। এটা প্রাকৃতিক পরিবেশের বহির্ভূত একটা উপাদান। 130 প্রাচীন বাংলার বাণিজ্যের খ্যাতি পৌঁছেছিল। প্রাচীন বাংলায় যে বাণিজ্যের যে একটা খ্যাতি ছিল, এই খ্যাতিটা আসলে কোন কোন দেশে পৌঁছে গিয়েছিল? দেখো, আমাদের দেশে এই বাণিজ্যের খ্যাতিটা আমাদের ইউরোপে, আরব দেশে, সব দেশে কিন্তু এই জিনিসটা ব্যাপকভাবে পৌঁছে গিয়েছিল, তাই না? তাহলে ইউরোপে ও আরব দেশে। তাহলে উত্তর হচ্ছে ক। আচ্ছা দেখো, 131-এ কি বলা আছে? সোনারগাঁও কোনটির জন্য বিখ্যাত ছিল? সোনারগাঁও বিখ্যাত ছিল আমাদের মসলিন কাপড়ের জন্য। আচ্ছা, 132 ব্যবসায় স্থাপনের জন্য বাংলাদেশের কোন পরিবেশের অধিকাংশ উপাদানই অনুকূল? কোন পরিবেশটা আসলে আমাদের ব্যবসায়ের অনুকূলে রয়েছে? সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। কোন পরিবেশ ভাইয়া? প্রাকৃতিক পরিবেশ। 133-এ চলে যাব। 133 নম্বর প্রশ্নে বলা আছে কি, দেখি একটু নিচে নামাইতে হবে। হ্যাঁ, 133 নম্বর প্রশ্নে বলা আছে রাজশাহীতে আমের জুস ফ্যাক্টরি স্থাপন এটি পরিবেশের কোন উপাদানের উপর প্রভাব বিস্তার করেছে? খেয়াল করে দেখো, রাজশাহীতে আমের জুস ফ্যাক্টরি স্থাপন এটি কোন পরিবেশের উপর প্রভাব ফেলে? এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশের উপরে। 134 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, বলা আছে বাংলাদেশের কোন স্থানটির নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল? দেখো,
বাংলাদেশের যে চট্টগ্রাম বন্দরের নাম, এটা কিন্তু আমাদের সারা পৃথিবীতে, সারা বিশ্বে কিন্তু এটা ছড়িয়ে পড়েছিল, তাই না? এই অধ্যায়ের একদম সর্বশেষ প্রশ্ন, কোনটির উন্নয়ন ব্যবসায়িক কর্মকাণ্ড সহজতর করে? কোনটির উন্নয়ন ব্যবসায়িক কর্মকাণ্ড সহজতর করে? সেটা হচ্ছে প্রযুক্তির উন্নয়ন আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ডকে অনেক বেশি সহজতর করে, তাই না? আচ্ছা, তাহলে ভাই এখানে একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু দেখতে দেখতে পুরো প্রথম অধ্যায়টা আলোচনা করে ফেললাম। তোমরা যখনই প্রথম অধ্যায়টা পড়ে ফেলবা, তখন তোমাদের বইতে দেখবা প্রথম অধ্যায়ের শেষে এরকম একটা কিউআর কোড দেওয়া আছে। আমি আবারও বলে দিচ্ছি, এই কিউআর কোডটা স্ক্যান করে কোনো লাভ নাই। তোমরা যদি এই মোবাইল থেকে এই কিউআর কোডটা স্ক্যান করতে চাও, কোনো কিছুই হবে না। তোমাদের বইতে যেই এই জায়গাটায় যেই কিউআর কোডটা থাকবে, প্রথম অধ্যায় শেষে যেই কিউআর কোডটা থাকবে, ওই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু এই পুরো অধ্যায়ে পড়ে তুমি কতটুকু শিখতে পেরেছো, কতটুকু তুমি জানতে পেরেছো, কতটুকু তুমি বুঝতে পেরেছো, ওইটার উপরে তুমি একটা পরীক্ষা দিতে পারবা। এই পরীক্ষার ব্যবস্থাটাও কিন্তু আমরা আমাদের এই বইয়ের মাধ্যমে তোমাদেরকে করে দিয়েছি। তাহলে ভাইয়া আমি আমার মতো করে সর্বোচ্চ চেষ্টা করেছি এই প্রথম অধ্যায়টা তোমাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর। আমি আশা করছি তোমরা সবাই এই প্রথম অধ্যায়টা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমরা দ্বিতীয় পর্বে, দ্বিতীয় অধ্যায়ের ক্লাসে আবার তোমাদের সাথে একত্রিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। আসসালামু আলাইকুম।